আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি বিশ্বকাপ নিয়ে আমাদের আয়োজন কিক অফে। আমাদের সঙ্গে আজকে ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল গাফফার এবং আপনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলার, এই বিষয়টাও আসলে দর্শকদের আসলে জানাতে হয়। এবং আমাদের চ্যানেলের পরিবারের একজন সদস্য রবিউল ইসলাম জীবন, যিনি হচ্ছেন গীতিকার। তাকে আসলে আমরা এটাই পরিচয় দিয়ে থাকি এবং তিনি একজন ফুটবলার যে বড় ফ্যান সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আর্জেন্টাইন জার্সিও পরে তিনি কিন্তু এসেছেন। ম্যাচটা আসলে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে আর্জেন্টিনার এবং যেই সুইজারল্যান্ডের ম্যাচ হয়েছে এবং এর আগে আমরা ইংল্যান্ড নরওয়ের ম্যাচটিও আসলে দেখেছি। তো দুটি ম্যাচ নিয়ে কিন্তু আসলে আমরা একটু কথা বলবো। শুরুতে আসলে আর্জেন্টিনার প্রসঙ্গে আসি প্রথমে গাফফার ভাইয়ের কাছে, যে গাফফার ভাই কেমন দেখলেন এবং কি মনে হলো যে এই শ্বাসরুদ্ধকর যে ব্যাপারটা সেটা কি এই ম্যাচেও টের পেয়েছিলেন কিনা? অ্যাকচুয়ালি শ্বাসরুদ্ধকর ম্যাচটা তো তৈরি করে নিয়েছে তারা। যে আমি যদি মনে করি যে গতকালকের খেলায় আর্জেন্টিনা যে আগের খেলাগুলি খেলেছে সেই তুলনায় কিন্তু তাদের টিমে অনেক ঘাটতি ছিল। কারণ আমরা কিন্তু বিশ্লেষকের মধ্যে সমালোচনা করা আমাদের রাইট নেই, কবিরে গুণ হবে, ওদের দেশ অনেক বড়, আমি এটা বলতে পারি। তাদের কিছু কিছু মিস পাসও হয়েছে, যে এখানে গোল হয়ে যেতে পারতো মাঠে। ডিপল অনেক অনেক বেশি মিস পাস করেছে, হয়তো সে ওই ধরনের ফিটনেস নাই। আর তারপরে একটা ইউরোপ ভার্সেস ইউরোপ খেলা, সুইজারল্যান্ড এবং লাতিন আমেরিকার টিম, ইউরোপ নয়, লাতিন আমেরিকার টিম। ডেফিনেটলি তার মাথায় হয়তো এরকম একটা কিছু হচ্ছিল যে ইউরোপ তো অনেক প্রেসিং ফুটবল খেলে। তো আমার মনে হয় তারা সবাই কিন্তু ওই ম্যাচটাকে নিয়ে একটা স্নায়ু চাপে ছিল, যার কারণে আমি প্রথম দিকে কিন্তু আর্জেন্টিনা যে ম্যাচটা 13 মিনিটে 3 গোলের যে খেলা খেলেছে সেটা ধারে কাছেও খেলে নেই। ইনফ্যাক্ট আগে যে দুইটা ম্যাচই আমরা আর্জেন্টিনা কেপ বার্দের সাথে যেটা খেলা হয়েছিল বা মিশরের সাথে যে খেলা হয়েছিল, ওখানে আর্জেন্টিনার স্নায়ুচাপটা ছিল, কিন্তু আর্জেন্টিনা স্পিডে খেলা খেলেছে, গতি ছিল, অদম্য ছিল। বিশেষ করে সেকেন্ড ম্যাচটা তো যে 13 মিনিটে যে 3টা গোলের কথা, এটা তো ঐতিহাসিক ছিল। কিন্তু সেই ভাইয়া যেটা বলছেন আর কি গাপার, যে সেই খেলার চাপটা কিন্তু এই ম্যাচে ছিল না। এই খেলাটা আর্জেন্টিনা শুরুতে গোল পায় 10 মিনিটে আপনার মেসির কর্নার থেকে, গোলটা হয়, কিন্তু সেখান থেকে কিন্তু আর্জেন্টিনা কিন্তু লিডটা নেয়ার পরে কেমন যেন আরো স্লো হয়ে গেছে দর্শকের মনের মধ্যে। আমি যদি একটু বলি যে বড় দল হওয়ার যেই স্বাধীনতা, যেই স্পৃহাটা থাকা উচিত ছিল বা চাপে রাখা উচিত ছিল, সেটাকে কিন্তু আসলে সুইজারল্যান্ড কি আসলে পেরেছিল? সুইজারল্যান্ডকে কি ওরা পেরেছিল কিনা এই চাপটা? না, কোনো সময় তারা পায়নি, কোনো সময় পারেনি। এবং বরঞ্চ আমার কাছে সুইজারল্যান্ডের যে ফুটবল খেলে, যে গতিতে ফুটবল খেলে, সেখানেও কিন্তু তারা সেই গতি কিন্তু সুইজারল্যান্ডও টিম ওয়ান্স যে ড্র হইলে টাইব্রেকার এরকম কিছু একটা চিন্তা ভাবনা থাকতে পারে। গোল যদিও প্রথম একটা আমরা কর্নার কিকের মাধ্যমে পেয়ে গিয়েছি আর্জেন্টিনা, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আরও উজ্জীবিত হতে পারতো, আরও প্রেসিং ফুটবল খেলতে পারতো। তারা সেই জিনিসটা করে নাই, বরঞ্চ দেখা গিয়েছে ম্যাচটার মধ্যে অনেক ভুল পাস হয়েছে, যে কারণে কিন্তু আস্তে আস্তে এরাই গোল পেয়ে গিয়েছে সুইজারল্যান্ড। ঠিক আছে গাফার ভাই, আমি একটু জীবন ভাইয়ের কাছে একটু আসবো। আপনি গত বিশ্বকাপেও কিন্তু মাঠে বসে সেমিফাইনাল, ফাইনাল দেখেছেন, আমরা যদি ভুল না করে থাকি। তো তার তো একটা অভিজ্ঞতা আপনার হয়েছে। আজকের ম্যাচ নিয়েও যদি আসলে বলি, কোয়ার্টার ফাইনালের শেষ কোয়ার্টার ফাইনালটা ছিল, সেখানে 110 মিনিট পর্যন্ত 1-1 এবং লাল কার্ড যে ব্রিলি যেই খেলোয়াড়টা আসলে ফুটবলার লাল কার্ড দেখলো, এরপরও কিন্তু আসলে মোমেন্টাম থেকে কিন্তু সরেনি সুইজারল্যান্ড। তো এইটা কিভাবে দেখছেন যে একটা বড় বিশ্ব চ্যাম্পিয়নকে 110 মিনিট পর্যন্ত? আসলে আমি মনে করি যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, আমার মনে হয় এই খেলায় তার পরিকল্পনায় কিছু ভুল ছিল। কারণ আমরা যখন দেখছি 1-0 হওয়ার পর কিন্তু আমরা আর্জেন্টিনার কাছে আর গতি আশা করছিলাম, কারণ আপনি বর্তমান চ্যাম্পিয়ন, আপনি এবার এসেছেন চ্যাম্পিয়ন হতে এসেছেন, কিন্তু আপনার খেলায় সে ধার, সেই ক্ষুধা কিন্তু থাকতে হবে। ইভেন প্রিভিয়াস দুটা ম্যাচে কিন্তু আপনি দুর্দান্ত দুটা ম্যাচ আপনি বের করে এনেছেন, পিছিয়ে পড়েছেন, সমান সমান ছিলেন, সেখান থেকে এসেছেন। কিন্তু এখানে আপনি কিন্তু আগের দুইটা ম্যাচ থেকে ভালো অবস্থায় ছিলেন, 1-0 ছিলেন, আগানো ছিল, কিন্তু 1-0 আগানোর পরে পুরো মনোযোগ ঘুমিয়ে গেছে আর্জেন্টিনা। এই আর্জেন্টিনাকে আমি সচরাচর দেখি নাই, যেখানে আপনি গতিটা বাড়াবেন, আরও আক্রমণ করবেন না, কারণ আর্জেন্টিনার সামনে তখন সুযোগ ছিল যে আরও বেশি ওদেরকে চেপে ধরার। কারণ আপনার কিন্তু এই খেলার উপর ডিপেন্ড করবে যে আপনি নেক্সট খেলা কিন্তু আরও বড় অপোনেন্টের সাথে আপনি খেলতেছেন। সেমিফাইনাল আপনি ইংল্যান্ডের সাথে খেলবেন। তো সেখানে সে ধারটা, সেই প্রস্তুতিটা আমার মনে হয় আর্জেন্টিনার এখানে ঘাটতি ছিল।
এবং এইটার ক্রেডিট আপনাকে অবশ্যই সুইজারল্যান্ডকে দিতে হয়, কারণ তারা কিন্তু বিশেষ করে ডিফেন্সে কিন্তু মেসি কিন্তু অনেকগুলো আক্রমণ করেছে, বা আলভারেজ ওটাই চেষ্টা করেছে, কিন্তু আমি আর্জেন্টিনা প্রসঙ্গে আবার এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। আমি একটু গাফার ভাইয়ের কাছে একটা প্রশ্ন আসলে আসি, যে বিষয়টা আসছিল যে আর্জেন্টিনা বড় দল হিসেবে সুইজারল্যান্ডের সাথে যেভাবে 110 মিনিটের ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিলাম, তো আর্জেন্টিনা এই নকআউটে ওঠার পর থেকে একটা নড়বড়ে, এই শেকিনেসের আসলে কারণটা আসলে কি? অতিরিক্ত চাপ? আমরা কিন্তু যদিও কিন্তু মাঠে খেলে কোনো চাপ আসলে অনুভূত হয়নি। আবার আজকে একটু খেয়াল করে দেখবেন যে ম্যাচ শেষে স্কলনি কিন্তু ড্রেসিং রুম মানে চলে গেলেন, মানে উনি যে আমরা জানি উনি খুব একটা আবেগায়িত মানুষ, সেখানে মাঠে উনি কিন্তু কারোর সাথে যোগ দিলেন না, খেলা শেষ হওয়ার মাত্র উনি আসলে ডাগ আউট থেকে চলে গেলেন। উনি আসলে খেলার পরপরই চলে যাওয়ার কারণটা হলো হি ইজ নট স্যাটিসফাইড, বিকজ ওনার হয়তো একটা প্ল্যানিংয়ে ছিল। আমি তার আগে একটু যোগ করে নিই যে আপনারা দেখেছেন বিগত 2টা ম্যাচে কিন্তু প্রথমেই কিন্তু মেসি 2টা পেনাল্টি মিস করেছে, তারপরে কিন্তু সেই টিম স্পিড নিয়ে খেলেছে এবং হাল ছাড়ে নাই। আচ্ছা, দারুণ গতিতে খেলেছে, দারুণ গতিতে। গতকালকে খেলায় কিন্তু নেমে যাই হোক একটা কর্নার থেকে গোল পেয়েছে, কিন্তু সেই টিমটাকে মনে হচ্ছে যে ছন্ন ছাড়া মনে হচ্ছে, ছন্ন ছাড়া। কারণ গোল করার পরে তো আরো পজিটিভ খেলার কথা ছিল, আরো চেপে ধরবেন আপনি, আরো গোল করবেন। যেটা বলি যে কথাটা বলতে চাইছিলেন, আসলে একটা কোচের আবেগ কোথায় থাকে ম্যাচ জিতার, যে ভালো মতন করে আমরা জিতেছি, এই টিম 110 মিনিট ফাইট করবে সুইজারল্যান্ড, এটা তিনি হয়তো পছন্দ করেন না, যার কারণে উনি জেতার জন্য জিতেছি এইটাই হলো তার কাছে মনে হচ্ছে, যে আমরা হয়তো আল্লাহ ভাগ্য প্রসন্ন ছিল এবং তাই হচ্ছে, এবং সেইভাবেই কিন্তু এটা কিন্তু ভাগ্যটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আর একটা লাক, একটা যদি লাক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো সময় আনলাকি যদি হন, আপনি কোনো সময়, এটাও কিন্তু একটা লাকের ব্যাপার। অবশ্যই আপনাদের সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচগুলো নিয়ে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন দর্শক, আবারও ফিরবো ঢাকা ব্যাংক পিএলসি কিক অফে। দর্শক, বিরতি শেষে আবারও আমরা ফিরেছি ঢাকা ব্যাংক পিএলসি কিক অফে, এবং বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড, এবং আমাদের সেই অতিথি আব্দুল গাফফার ভাই এবং জীবন ভাই দুজনেই কিন্তু রয়েছেন। একটা বিষয় আসলে আজকের ম্যাচে সবচেয়ে মানে মোমেন্টস যদি আমরা বলি, যে মোমেন্টসটার কারণে সুইজারল্যান্ডের যে প্লেয়ারটা আসলে লাল কার্ড পেল, মানে কন্ট্যাক্টটা না করেও আসলে সে আসলে আদায় করতে চেয়েছিল, এবং এই বোলোর, আমরা যে এমবোলোর যেই খেলোয়াড়টা আসলে আমি যদি বলি, উনি রেনেতে উনি খেলে থাকেন, সাধারণত ফরাসি ক্লাবের হয়ে সাধারণত উনি খেলেন, এই বিষয়টি আমি খেয়াল করেছি। তো ওখানে এই যে কন্ট্যাক্টিং যে বিষয়গুলো, যে এত অ্যাগ্রেসিভ কিন্তু সাধারণত খেলে না কন্ট্যাক্টটা, কিন্তু ম্যাচের শুরুতে কিন্তু এমবোলো দেখেছি যে ছোট্ট একটা কারণে কিন্তু বারবারই সে অ্যাগ্রেসিভ হচ্ছিল প্রতিপক্ষের বিপক্ষে, মানে যার জন্য আসলে একটা বাজে ইয়েটা করতে হলো আসলে, এবং একটা মানে কি বলে রেফারির জন্য খুব দলকেও সে আসলে বিপদে ফেলেছে, কারণ সে একটু খুব ভালো খেলেছে এটা সত্য, কিন্তু সে আসলে টেম্পার লুজ করেছে ম্যাচে। আর সে যেটা আপনি বলেছেন মিসকানেকশন, ওখানে কিন্তু তার পায়ে তার শরীরের সাথে কিন্তু আর্জেন্টাইন প্লেয়ার লাগে নাই, মানে এটা কেন, এবং সেই পড়ে যাওয়ার কারণে রেফারি দেখে নেয় আমার ধারণা, বিব্রত হয়েছে, এবং রেফারি কিন্তু আর্জেন্টাইন ওই প্লেয়ারকে ইয়েলো কার্ড দিয়েছেন। তো আর্জেন্টাইন ওই প্লেয়ারকে মানে বিনা অপরাধে সে কিন্তু ইয়েলো কার্ডটা খেলো। এরপরে সে ওর আবেদন করার পর উনি যখন বিআর চেক করেন তখন দেখে যে না, এবং অনেকবার কিন্তু চেক করা হয়েছে, চেক করার পরে তাকে ইয়েলো কার্ডটা দেওয়া হয়, সেকেন্ড ইয়েলো কার্ড ছিল, এর আগে সে একটা ইয়েলো কার্ড পেয়েছে। এবং ফিফার কিন্তু এবারে যে আইনটা করেছে, এই ধরনের কেসের ক্ষেত্রে তাকে কার্ড দেওয়া হবে। হ্যাঁ, অভিনয়, কারণ একদম সলিড সে একটা অভিনয় করেছে এবং বিপজ্জনক একটা জায়গায় ছিল, ডি বক্সে খুব কাছাকাছি ওটা কিন্তু ছিল, যার কারণে সেকেন্ড ইয়েলো কার্ড হওয়াতে তার কিন্তু একটা রেড কার্ড তার প্রাপ্যই ছিল।
এবং এটার কিন্তু ব্যাখ্যা কিন্তু আছে, আপনি হয়তো গুগল করলে কিন্তু এই জিনিসটা হ্যাঁ, এটা পাওয়া ডক্টর গাফফার ভাই আপনাকে মানে যেহেতু মানে এবারের রেফারি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবার আজকের ম্যাচে যে জিনিসটা ঘটলো রেফারি নিজেই কিন্তু এমবোলোকে কিন্তু আগে একটা হলুদ কার্ড দিয়েছে, এক্ষেত্রে কি সে কিছুটা নমনীয় হতে পারতো কিনা আপনার কি মনে হয়? এখানে বাই লজে আছে, অ্যাকর্ডিংলি ফিফা লজে আছে, ফিফা 18 or 12 একটা ক্লোজারের মধ্যে আছে, যে ধরনের অভিনয় যদি করে ইন দ্য গ্রাউন্ড ইন দ্য ম্যাচ টাইম, তাহলে আপনাকে ইয়েলো কার্ড দিতে পারে এবং এই বছর রেফারি দিতে পারে। এবং এই এটাই, বছর হ্যাঁ, এই কিন্তু বছর স্পেশালি এটাকে এই বছর এটা 2006 সালে এটা ফিফা লজে ইনক্লুডিং ছিল, বাট এই বছর আলাদা করে সবাইকে বলা হয়েছে। এটা মানে ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট এইবারই হয়েছে আসলে এইভাবে সবচেয়ে বেশি দেখেছি। ইমপ্লিমেন্ট হয়েছে। আসলে আমরা যারা দর্শকরা আমরা দেখি বিভিন্ন সময়, ফিফা কিন্তু কারো পক্ষের না, এগুলি সবগুলি কিন্তু ভুল। সেক্ষেত্রে আমরা মনে করি ফিফা কাউকে সাপোর্ট এত বেশি রকম পুঙ্খানুপুঙ্খানুর জন্য, যে গোল পোস্টে বলটা কি ভিতরে পড়েছে ড্রপ করে না বাইরে পড়েছে, এই যে ভিআর যেটা হয়েছে, হ্যাঁ ভিডিও অ্যানালাইসিস রেকর্ডিং যেটা হয়েছে, ওখানে কিন্তু 3টা মানুষ কিন্তু চক্ষু দিয়ে বসে থাকে, রেফারির বাসি হতে বাজে নাই। আমরা অনেক সময় দেখেছি যে ফ্ল্যাগ কিন্তু উঠায় নেই, ফিনিশিং টাচ করা পর্যন্ত ফ্ল্যাগ উঠায় নেই, সেইখানে ফ্ল্যাগ উঠায় কিন্তু অফসাইডটা চুল পরিমাণ যদি এদিক এদিক হয়েছে, তখন ওই যে লাইনটা দিয়ে দেখায়, তার প্যারামিটার দিয়ে দেখে যে না হি ওয়াজ অফসাইড। অফসাইড, রাইট। মানে হ্যাঁ, বলতে গেলে এইগুলি কাতার কিন্তু বিশ্বকাপ থেকে তো কাতার- ভিআরটা খুব প্রশংসনীয় হ্যাঁ, হচ্ছে। এবারও কিন্তু এখন হয়েছে কি, আমাদের চিন্তাধারায় রেফারি যে মাঠে থাকে তার কিন্তু একটা অনেক বড় দায়িত্ব এবং থাকে। রেফারি সবচেয়ে বেশি চাপে বেশি থাকে, চাপে কারণ থাকে। পুরো আর ম্যাচটা সে থাকে। কোনো দলের, কোনো পক্ষের, কোনো দেশের পক্ষের তো না। তো একটা পক্ষপাতিত্ব করলে তো তার জন্য সাসপেন্ড হয়ে যাবে সারা জীবনের জন্য, কোনো রকমই তার ওয়ার্ল্ড কাপ আর আসা কোনো দেশের সে রেফারিং করতে পারবে না। এত বড় দায়িত্ব কোনো রেফারি নেবেন না। মানে আসলে আমি মনে এমবোলোর করি- এই কাজটার জন্য আসলে খুব আমার একটা কাছে shameful বলি একটা কাজ ছিল। আইনগত দিক থেকে রেফারি অল ইন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড, অবশ্যই দেন ভিআর। ওই আলভারেজের ফাউল থেকে শুরু করে যদি ফিনিশিং এবং ইসের সালের ফাউল, এগুলি কিন্তু সব বিশ্লেষণে ইউ উইল গেট দ্য মানে এভরিথিং ইন দ্য গুগল। সবকিছুরই ব্যাখ্যা সবকিছু আছে আপনি এবং ব্যাখ্যা আইনের আছে। মধ্যেই হয়েছে। তবে তর্কতর্কি আমরা করি তর্কের জন্য, বাট ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। কারণ রেফারি ডিসিশন নিতে হলে তাকে আগে জিজ্ঞেস করতে হবে ভিআরকে Right. যে এটা রাইট কিনা। যেটা গোল করেছিল ইসে জিকো, ফ্যান্টাস্টিক গোল, আমরা ওপেন দেখলাম যে গোলটা হয়ে গেছে, কিন্তু ফাউলটা কিন্তু পরে ধরা হয়েছে। ধরা হয়েছে। এটা ভিআর চেক করে ধরা হয়েছে। এখানে ওভারলিক করতে পারবেন না, যেই কারণে আজকের এই প্রযুক্তি। আমাদেরকে বুঝতে হবে আমরা তর্কর খাতিরে তর্ক করি, হ্যাঁ। আর না বুঝে ঝগড়া করি, না বুঝে আমরা এগুলি বলাবলি করি। আসলে না, আমরা যে দেশের মানুষ আর ওইসব দেশের মানুষ ফুটবল খেলে, ফিফা একটা এত বড় সংস্থা, সারা বিশ্বের 222টি দেশ অ্যাফিলিয়েটেড, সেইখানে তাদেরও তো আইন, তাদের এথিক্স কমিটি, তাদের ডিসিপ্লিনারি কমিটি, তাদের টেকনিক্যাল কমিটি অ্যান্ড রেফারিজ কমিটি, এরা সবাই মিলে কিন্তু একটা করে। হ্যাঁ, এখন বলতে পারেন এই জায়গাটা আমি একটু মানে বলতে পারি যে আমেরিকান যে প্লেয়ারটি রেড কার্ড ছিল, এটা কোনো মতেই প্রত্যাহার করা হয় উচিত না। নয়। আচ্ছা, এটাই আমরা আগের ম্যাচগুলো নিয়ে আসলে কথা বলছি, এবার একটু আপকামিং ম্যাচগুলো নিয়ে কথা বলি। প্রথম সেমিফাইনালটা হবে কিন্তু ফ্রান্স এবং স্পেনের, 14 তারিখ আমরা রাতে দেখতে পারবো ঠিক 1টায়। তো এই এবং দ্বিতীয় সেমিফাইনালটা হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। তো আমি একটু প্রথম সেমিফাইনালটা নিয়ে আসলে একটু কথা বলি জীবন ভাই আপনার সাথে। কেমন মনে হচ্ছে এই ম্যাচটা কতটা আসলে দুর্দান্ত হতে পারে এবং কতটা আলো ছড়াতে পারে? আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে 1994 সালের পর এইবারে হচ্ছে যে ফিফা ফুটবল সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের 1, 2, 3, 4 দল কিন্তু খেলছে। প্রথম শেষ হ্যাঁ, এবং হচ্ছে ফ্রান্স এবং স্পেন র্যাঙ্কিংয়ের 1, 2, এবং আর্জেন্টিনা এবং ইংল্যান্ড র্যাঙ্কিংয়ের 3 আর 4। তো দেখেন কতটা প্রতিযোগিতামূলক হচ্ছে, এবং মানে এত সুন্দর তো আসলে হতে পারে না যে 4টা দল, এবং অর্থাৎ র্যাঙ্কিংয়ে মানে কাগজ কলমের যোগ্যতা। হ্যাঁ, কাগজ কলমের সেরা 4টা দলে কিন্তু সেমিফাইনাল খেলছে। তো ফ্রান্স এবং স্পেনের মধ্যে যে খেলাটা, এইটা ধরেন দুইটা টিম তো অসাধারণ খেলছে এবং দীর্ঘ সময় থেকে তাদের যে লড়াই এবং এইবারে বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স, অনবদ্য একটা ব্যাপার হবে। এর মধ্যে আপনার ফ্রান্সের এমবাপ্পে এবং হচ্ছে স্পেনের লামিন ইয়ামাল, এই দুজনের মধ্যে আমার মনে হয় এক ধরনের একটা আলাদা একটা লড়াই হবে। আমি যদি গাফার ভাই আপনার কাছে আমার প্রশ্ন আগে একটু না আমি আগে ওর সাথে একটু বলে নিই, ফাইনালে যাওয়ার আগে আরেকটি ফাইনালে আমরা দেখতে পাচ্ছি,
রাইট, হ্যাঁ, এটা না আমার দুইটা প্রশ্নটা ফাইনাল দেখতে অনেকটাই পাচ্ছি। ছিল যে ফাইনালের আগে একটা বড় ফাইনাল বা বড় খুব big final match আমরা দেখতে দেখি, যাচ্ছি হ্যাঁ, কিনা, দুইটা সেমিফাইনাল, দুইটা ফাইনালই, কারণ হচ্ছে ফাইনাল ম্যাচে কিন্তু খুব একটা ভালো হয় না কিন্তু, কারণ ফাইনাল ম্যাচ কিন্তু অন্যরকম, বাট সেমিফাইনাল ম্যাচটাই কিন্তু ফাইনাল ফাইনাল যাওয়ার final জন্যই তো final সেমিফাইনাল। পাবো। এবং ইংল্যান্ড আর্জেন্টিনার যে ব্যাপারটা, ওদের যে এই যে খেলাটা 1986 বিশ্বকাপ ফাইনাল কিন্তু খেলেছিল ইংল্যান্ড আর আর্জেন্টিনা, তো তারা আবার এবার হচ্ছে সেমিফাইনাল খেলছে, এবং একদিকে মেসি আরেকদিকে হ্যারি কেন, এবং হচ্ছে ইংল্যান্ডের একজন প্লেয়ার আমি দেখলাম পরপর দুইটা ম্যাচে দুইটা করে গোল করেছে। আজকে জুডো বেলিংহাম, হ্যাঁ, জুডো বেলিংহামের কথা বলছিলাম। পারফরম্যান্সটা বলতে পারেন পুরোটা টাইমই কিন্তু আসলে কিন্তু কেনকে কিন্তু একদমই ব্লক করে রাখা হয়েছিল, সেখান থেকে কিন্তু বেলিংহাম একটা ম্যাজিক্যাল একটা ফিনিশিং করেছে। এইটা কিন্তু আর্জেন্টিনার জন্য বিপদ হতে পারে, যে বেলিংহামের কথা বলছিলেন, সে আগের ম্যাচেও দুইটা গোল করেছে, এই ম্যাচও দুইটা, অর্থাৎ তাদের মূল প্লেয়ার হচ্ছে হ্যারি কেন, ওই কেনকে ছাড়াই কিন্তু ওরা ভালো করছে। তো এইটা আর্জেন্টিনা আজকে যে ম্যাচটা খেলেছে, ওই জায়গায় এটা আর্জেন্টিনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ মেসি নির্ভর খেলছে, এবং হচ্ছে আজকে যে স্লো খেলাটা খেলেছে, এই ধরনের খেলা খেলে আসলে ইংল্যান্ডের সাথে যেটা কঠিন হবে, এবং আর্জেন্টিনা আমি মনে করি স্ট্র্যাটেজি কিন্তু তাদের অনেক পরিবর্তন আনতে হবে। আপনার কাছে লাস্ট প্রশ্নটা দিয়ে আমি একটু শেষ করব, যে আপনি কি মনে করছেন আর্জেন্টিনা এবং যে ম্যাচে এইবার কি পারবে ইংল্যান্ডের সাথে, কোন মানে কে যেতে পারে এবার ফাইনালে, আপনার কি প্রেডিকশন? আমি আর্জেন্টিনান সমর্থক হিসেবে, এবং আমার মন বলছে কঠিন যদিও, ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং 2022-এর একটা রিপিট আমরা দেখতে পাবো। ওকে, এবার গাফার ভাইয়ের কাছে আসলে আমি জানতে চাইবো, এবার প্রথম সেমিফাইনালটা নিয়ে আসলে কথা বলবো, ফ্রান্স এবং স্পেন, ওরা দুজনেই কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনার, কিন্তু ফ্রান্স মানে একদম খালি চোখে স্টেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স তিনটা যদি জেতে তিনটা মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিন্তু আসলে তারা যাবে 18, 22, 26। সেক্ষেত্রে আসলে 2010-এর মানে চ্যাম্পিয়ন 26 এখনো স্পেনের যায়নি। জন্য কতটা চ্যালেঞ্জ থাকবে? না না, অবশ্যই এসে চ্যালেঞ্জ না, মানে এটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমি মনে করি দুই দলেরই যোগ্যতা থাকে, একদম। কিন্তু এটা তো ফুটবল 90 মিনিটসে খেলা। আমরা তো প্রথম থেকেই প্রেডিকশন করেছিলাম যে এইখানে আর্জেন্টিনা ছিল, এখানে এখন ইংল্যান্ড চলে আসছে, ইংল্যান্ডকে হয়তো কেউ এরকমভাবে আমরা চিন্তা করি না, কিন্তু ইংল্যান্ড দুর্দান্ত ফুটবল খেলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা দুর্দান্ত একটা ফাইনাল হবে, ফাইনালের আগে ফাইনাল হবে, কে জিতবে কী করবে এটা মাঠেই পড়বে। আসলে বিশ্বকাপের শুরু থেকে কিন্তু দাবিদার যাদেরকে বলা হচ্ছে, এরাই সেই আসলে চারটা- সেই দাবিদারের মধ্যে একটা চারটা দল অঘটন কিন্তু যদি অবশ্যই- ঘটে যায়, একটা অঘটন ঘটে যায়, এটা কোনো মানে মানে বিস্ময় না। না, আপনি অঘটন বলবেন এই সেমিফাইনালে যে চারটা খেলতে, কেউ তো অঘটন নাই এখানে। না, বলতেছি খেলা হারতে পারে। আমরা যেমন আর্জেন্টিনা ভালো খেলে আসতেছে, কিংবা এমবাপ্পে খুব ভালো খেলে হারতে পারে, হ্যাঁ, তখন কি হবে? অঘটন না? এই চারটা টিমই কিন্তু চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রত্যেকটা টিমই কিন্তু আমি এখন আর একটু জিনিস অ্যাড করে দিই, ইতিহাস বলে কি, আপনাদের মনে আছে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল? হ্যাঁ, ইংল্যান্ড এই কারণে কোন এই যে আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা কিন্তু একটা ফকল্যান্ড যুদ্ধের মধ্যেই, মানে আমার মনে হয় তাদেরকে সেই স্মরণ করে দিবে। হ্যাঁ। এবং সেইখানে কিন্তু খেলা হয়েছিল, মানে এইবারে সেমিফাইনালটা কিন্তু সেই ধরনের একটা হ্যাঁ, দুই দেশের জাতীয়তাবাদ, দুই দেশের ইতিহাস সবকিছু অনেক কিছু মিলিয়ে কিন্তু এই কিন্তু ম্যাচে কাজ করবে। থাকবে আর কি। হ্যাঁ, আর আমি চাবো ব্যক্তিগতভাবে, আর্জেন্টিনার সাপোর্টার এখানে আছেন, এবং আর্জেন্টিনার সাপোর্টার সবাই আছে, কিন্তু ইংল্যান্ড এত বড় একটা দেশে এত বড় একটা ফুটবল লিগ হয়, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। গাফার ভাই, আমরা এগুলো নিয়ে আসলে আরো কথা বলবো, খুব সময়ের একদম শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক, আশা করছি যেই দুটি সেমিফাইনাল হবে সেটি দুর্দান্ত হবে, এবং আমরাও সেটা উপভোগ করতে পারবো। এবং আমি অতিথিদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিলাম, এবং আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ঢাকা ব্যাংক পিএলসি কিক অফে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।